বাসায় ফিরে তৃষা আকাশকে বিষয়টা জানাতে চাইলেও আকাশের মনের অবস্থা ভালো নেই দেখে বিষয়টা এড়িয়ে গেল। পরের দিন ছুটি থাকায় আকাশ বাতাসে বসে অফিসের কাজ করছিল। তৃষা সকাল সকাল সমস্ত কাজ সেরে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। আকাশ তৃষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? হ্যাঁ, আসলে আমি বলতে চাইছিলাম যে তৃষাকে থামিয়ে আকাশ বলে উঠল, এত ফরিতা না করে যা বলবে সোজাসুজি বলো। আসলে আমি একটু বাবার সাথে দেখা করতে চাই। ও, কিন্তু আমার তো একটা দরকারি কাজ আছে। আমি কি করে যাব তোমার সাথে? না না, ঠিক আছে, আমি একাই যেতে পারবো। আকাশ কিছুটা ভেবে বলে উঠল, আচ্ছা, আজ বিকেলে গেলে হয় না? তাহলে আমার কাজটাও হয়ে যায়, আর আজ রাতে তোমাদের বাসায় থাকাও যাবে। তৃষা খুশিতে গদগদ হয়ে বলে উঠল। তাহলে তো খুব ভালো হয়। হুম। বিকেলে আকাশ রেডি হয়ে নিচে নেমে তৃষার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তৃষা রেডি হয়ে নিচে নামলো। আকাশ তৃষার বাইরে বের হওয়ার ঠিক এমন টাইমে রিনা কোথা থেকে দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশ প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে রিনাকে নিজের কাছ থেকে জোর করে ছড়িয়ে নিজের সামনে দাঁড় করালো। রিনার দিকে রাগী চোখে তাকিয়ে বলে উঠল, তোমার সাহস কি করে হয় আমাকে এইভাবে জড়িয়ে ধরার? রিনা কিছুটা অবাক হয়ে বলে উঠল, মানে কি আকাশ বেবি? আমি তো সবসময় তোমাকে এভাবেই জড়িয়ে ধরি। তখন আর এখন এক নয় রিনা, এখন আমি বিবাহিত। তোমার জানা উচিত একজন বিবাহিত পুরুষকে যখন তখন এইভাবে জড়িয়ে ধরা যায় না। হোয়াট, বিবাহিত? তুমি কবে বিবাহিত হলে আকাশ? ওকে তো তুমি ডিভোর্স দিয়ে দেবে কিছুদিন পর। তারপর তো আমরা বিয়ে করবো, তাই না বেবি? এ বলে আকাশকে আবারও জড়িয়ে ধরলো। আকাশ এবার প্রচন্ড রেগে গিয়ে রিনাকে নিচের কাছ থেকে ছাড়িয়ে বলে উঠল, একদম আমার থেকে দূরে থাকো। আমার ভাবতে ঘৃণা করছে যে তোমার মতো একজন মেয়েকে আমি ভালোবেসেছিলাম। ছি। আকাশ, আমার কথাটা একটু শোনো। কি কথা শুনবো? কোথায় ছিলে তুমি যখন আমার মা মারা যায়, আর আমি যখন একটু আশ্রয়ের জন্য তোমাকে পাগলের মতো খুঁজে বের হচ্ছিলাম? কোথায় ছিলে যখন তোমাকে আমি ফোন করছিলাম আর তুমি তোমার ফোন সুইচ অফ করে রেখেছিলে? আর এখনই বা কেন এসেছো এখানে? আকাশ, তুমি জানতে চাও তো এতদিন আমি কোথায় ছিলাম? তাহলে তুমি তোমার বউয়ের কাছে জিজ্ঞেস করো যে আমি কোথায় ছিলাম এতদিন। তৃষা এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিল। এবার সে বলে উঠল, কি বলতে চাইছেন আপনি? আমাকে কবে থেকে আপনি বলছিস তৃষা? নিজের চাচাতো বোনকেও আপনি করে বলে? আমিও তো ভুলেই গিয়েছিলাম। তুই তো কখনোই আমাকে আপন বোন বলে ভাবিসনি। আমার আব্বু তোর বাবার সৎ ভাই বলে। তুই আর তোর বাবা আমাদের তো সহ্যই করতে পারিস না তৃষা। আর তাই তো তুই এই প্ল্যানটা করলি, তাই না? এসব তুমি কি বলছো আপু? আকাশ কনফিউজ হয়ে বলল। এসব কি বলছো তোমার? রিনা বলে উঠল, আকাশ, তৃষা কি তোমাকে কখনো বলেছে যে আমি ওর চাচাতো বোন? না। কারণ তুমি আমাকে বারণ করেছিলে আপু আকাশকে সমস্ত বিষয়টা না জানাতে। আর কত মিথ্যা বলবি তুই, প্লিজ এবার থাম। আকাশ, আমি তোমাকে আজ সমস্ত সত্যি কথা বলতে এখানে এসেছি। তৃষা যখন জানতে পারলো আমি তোমার পছন্দের মানুষ, তখন ও প্ল্যানটা বানিয়েছিল। আমি ওকে ছোট্ট থেকেই অনেক ভালোবাসতাম আর ও সমস্ত কথাও শুনতাম। যেদিন তোমার মা হসপিটালে ছিলেন আর তুমি গিয়েছিলে ডক্টরের কেবিনে, তখন তৃষা আমি একসাথেই বসেছিলাম। হঠাৎ ও আমাকে বলে ওঠে আমি যদি তোমার জীবন থেকে না চলে যাই তাহলে সে পুলিশের কাছে তোমার নামে মামলা করবে। আমি কিছুটা ঘাবড়ে গেলেও ওকে জানাই যে আমি তোমাকে আর আন্টিকে এমন পরিস্থিতি ফেলে কিছুতেই যেতে পারবো না। তখন ও ভয় দেখায় যে আমি যদি তোমার জীবন থেকে সরে না দাঁড়াই তাহলে ও সুইসাইড করবে। বিশ্বাস করো আকাশ, আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ছোটবেলা থেকেই আমি তৃষা প্রচণ্ড ভালোবাসতাম। তাই অমন পরিস্থিতিতে কি করবে ভেবে না পেয়ে আমি ওর কথাই মেনে নিয়েছিলাম। ফোন সুইচ অফ করে রেখেছিলাম, কারণ আমি তোমাকে মিথ্যে বলতে পারতাম না আকাশ। বাহ, ও চমৎকার! মিথ্যে কথাই না বললে। আচ্ছা, তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি তোমাকে সব বলেছি? চুপ কর রিনা, জিশান নামে মিথ্যা কথা বলো না। এতে ওর কি স্বার্থ? স্বার্থ আছে আকাশ। তৃষা আর ওর বাবা তোমার প্রপার্টি চাই, তাই ওরা আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায়। আর তৃষা ভালোভাবেই জানে আন্টি চলে যাওয়ার পর তুমি সমস্ত সম্পত্তির মালিক হবে। আর তাছাড়াও ও অন্য একটা ছেলেকে ভালোবাসে। সেটাও বাসতেই পারে, আমিও তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু আকাশ, আমাদের সম্পর্ক তো পবিত্র। ও
ও তো তোমার অনুপস্থিতিতে ওর প্রেমিকের সাথে হোটেলে দেখা করতে চায়। আমার ভাবতো ঘৃণা করছে যে ও আমার বোন। ছি। আপুই, প্লিজ চুপ করো, এইভাবে মিথ্যে আর বলো না। কি প্রমাণ আছে তোমার কাছে? তৃষাকে এত বড় অপবাদ দিচ্ছ কিসের ভিত্তিতে? রিনা একটা শয়তানি হাসি দিয়ে বলে উঠল। আচ্ছা আকাশ, তুমি ওকে জিজ্ঞেস করো তো ও কাল হোটেল ব্লু মেনশনে গিয়েছিল কিনা। না, তৃষা কাল কোথাও যায়নি। তুমি ওকে জিজ্ঞেস করো। তুমি কাল গিয়েছিলে? তৃষা আকাশের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল। হ্যাঁ, মানে গিয়েছিলাম, কিন্তু সেখানে আপুর জন্য গিয়েছিলাম। আর কত মিথ্যা বলবি তুই? আকাশ, ও কাল হোটেল ব্লু ম্যানশনে গিয়েছিল আমার সাথে দেখা করতে নয়, ওর প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিল। আসলে আন্টি মারা যাওয়ার পর আমি তোমার সাথে যোগাযোগ করার অনেক ট্রাই করি, কিন্তু তৃষার জন্য তা সম্ভব হচ্ছিল না। তাই আমি বেশ কিছুদিন ধরেই তৃষাকে ফলো করছিলাম কিছু প্রমাণ জোগাড় করার জন্য। আর কাল সেই সুযোগ পেয়েও গিয়েছিলাম। আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে না, তাই এই জন্য আমি কিছু নিয়ে এসেছি। আশা করি এটা দেখার পর তুমি আর আমাকে মিথ্যেবাদী বলবে না। এই বলে কিছু ছবি রিনার আকাশের দিকে এগিয়ে দিল। ছবিগুলো দেখে আকাশের মাথা গরম হয়ে গেল। নিজের স্ত্রীকে অন্য পুরুষের বুকে দেখে যে কারোরই মাথা গরম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। রিনা প্ল্যান করে কাল ছবিগুলো তুলছিল, আর এই লোকটা রিনার কথাতেই এমন কাজ করছিল। আকাশ তৃষার দিকে ছবিগুলো ছুঁড়ে দিয়ে বলে উঠল। কি এসব? তৃষা ছবিগুলো দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আকাশের দিকে তাকিয়ে বলে উঠল। আকাশ, এসব মিথ্যে। ট্রিনা আপু আমাকে ফাঁসানোর জন্য এমনটা করছে। প্লিজ তুমি বিশ্বাস করো না। ছি তৃষা, আমি কোনোদিনও ভাবতে পারিনি তুমি আমার সাথে এমনটা করবে। এত লোভ তোমাদের! সামান্য প্রপার্টির লোভে তুমি আর তোমার বাবা এতটা নিচে নামতে পারো? আকাশ প্লিজ, আমার বাবাকে লোভী বলবেন না। আর আমি মিথ্যে কথা বলছি না, রিনা আপু মিথ্যে বলছে। চুপ করো তৃষা, আমার চোখের সামনে থেকে প্রমাণ। আমি সেটাকে বিশ্বাস না করে তোমাকে বিশ্বাস করব? এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। তোমার মতো একজন চরিত্রহীনা মেয়েকে আমি মুখ দেখতে চাই না। আকাশ, তৃষা যাও। না, আমি কোথাও যাব না। আমি এই বাড়ির বউ। মা আমাকে এই বাড়ির আর আপনার দায়িত্ব দিয়ে গিয়েছে আমার কাছে। দেখেছো বেবি, কেমন মিথ্যা কথা বলছে ও? এ বাড়িতে থাকার জন্য তোমার মরা মায়ের নামে মিথ্যা বলতে একটু আটকাচ্ছে না? কেমন অসভ্য মেয়ে। আপু, আমি আগে জানতাম তুমি খারাপ, কিন্তু আজ এতটা নিচে নেমে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। নিজের বোনকে চরিত্রহীন না প্রমাণ করতে তোমার একটুও বাঁধলো না। বাজে মেয়ে একটা। আর কিছু বলতে না দিয়ে আকাশ তৃষাকে ঠাটিয়ে চড় মারলো। তারপর বলতে লাগলো। নো মোর ওয়ার্ডস। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি কিন্তু পুলিশ ডাকবো, আর তোমার বাবাকে মামলা দিয়ে জেলে তুলবো। আর চিন্তা করো না, কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তারপর তুমি না হয় তোমার প্রেমিককে তুমি বিয়ে করবে। এখন বের হও আমার বাসা থেকে। এ বলে তৃষার হাত ধরে বাইরে বের করে দিল। তৃষা হাজার আকুতি মিনতি উপেক্ষা করে আকাশ তৃষার মুখের সামনে দরজা লাগিয়ে দিল শব্দ করে। রাস্তা দিয়ে যেতে যেতে তৃষা এক হাত দিয়ে নিজের চোখের জল মুছছে, আর আকাশে ভাবছে আকাশ তাকে এতটা অবিশ্বাস কি করে করতে পারলো। এতদিন ওর সাথে থেকেও আকাশ ওকে বুঝলো না। না, আর সে থাকবে না আকাশ নামক মানুষের জীবনে। সারা জীবনের জন্য চলে যাবে তার জীবন থেকে সে। উপরে আকাশের দিকে তাকিয়ে ছলছল চোখে বলে উঠল। মা, আমাকে ক্ষমা করে দিও। তোমার ছেলের কাছে আমার হয়তো আর থাকা হবে না মা। সেখানে তোমার ছেলের মনেই আমার প্রতি এক বিন্দু বিশ্বাস নেই। সেখানে কি করে তার সঙ্গে সংসার করব আমি? আমি তোমার ছেলের জীবন থেকে চলে যাব সারা জীবনের জন্য, কিন্তু তার আগে নিজেকে নির্দোষ প্রমাণ করাটা অত্যন্ত জরুরি। চিন্তা করো না, যাওয়ার আগে তোমার ছেলের জীবন থেকে রিনা নামক অভিশাপকে দূর করে তবেই যাব। আমি জানি তুমি আমাকে বুঝবে। এভাবে অনেকক্ষণ মায়ের সাথে কথা বলে, যে করেই হোক রিনার পর্দা পাশ করতে হবে তাকে। কিন্তু তার আগে এক নজরে একজনের সাথে দেখা করাটা অত্যন্ত জরুরি। কিছু পুরনো হিসাব মেলাতে হবে। আকাশ বুঝতে পারছে না তৃষা এটা কি করে করতে পারে। রিনা আকাশের পাশে বসে বলে উঠল। আকাশ, অমন মেয়ের কথা ভেবে কষ্ট পেও না। রিনা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না তৃষা এমন মেয়ে নয়। রিনা, তাহলে ও কি করে এটা করতে পারে? আচ্ছা, এটা কোনো চাল নেই তো? কি বলছো আকাশ? আমি নিজের চোখে তৃষাকে ওই ছেলের বাহুতে দেখেছি। বিশ্বাস কর, প্রথমে আমিও এটা মেনে নিতে পারিনি, কিন্তু এটা সত্যি আকাশ। আচ্ছা আকাশ, আমরা আবার পারি না এক হতে?
আমি তোমাকে খুব ভালোবাসি আকাশ, খুব ভালোবাসি। আমি জানি তোমার মনে তৃষাকে নিয়ে কিছুটা দুর্বলতা আছে কিনা, সেটা শুধুমাত্র মায়া, এছাড়া আর কিছু নয়। তুমি ওকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নাও। রিনার কথায় আকাশ কিছুই বলল না, শুধু নীরবতা পালন করলো। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তৃষা এমন কিছু করতে পারে। বেশ অনেকটা জায়গা দখল করে ফেলেছে তৃষা আকাশের মনের, তাই সে কিছুতেই মেনে নিতে পারছে না। রিনা চলে গেলেও তার এতটা খারাপ লাগেনি যতটা আজ তৃষার চলে যাওয়ায় লাগছে। এদিকে রিনার মাথায় বিশাল গরম হয়ে যাচ্ছে। এক্ষুনি তার ইচ্ছে করছে আকাশের গালে ঠাটিয়ে দুটো চড় বসাতে, কিন্তু আফসোস তার হাত পা বাঁধা, সে কিছুই করতে পারবে না। বিশাল বড় এক চকচকে সাদা বাসার সামনে দাঁড়িয়ে আছে তৃষা, চোখের পানি টলমল করছে। কিছু বছর আগেও এই বাড়িটা তার বাবার ছিল, কিন্তু এখন ভাবতেই ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পুরনো গেটম্যান চাচা এখনো আছে, তাই তিনি তৃষাকে চিনতে পেরে বলে উঠল, আরে মামুনি, কেমন আছো তুমি? কতদিন পর দেখলাম তোমায়। বড় স্যার আর বড় মেম সাহেব কেমন আছে? আর ছোট সাহেব সেই বা কেমন আছে? তৃষা একটা মলিন হেসে বলে উঠল, সবাই ভালো আছে চাচা, তুমি কেমন আছো? আমি ভালো আছি মামুনি, তুমি এখানে বসো, আমি ছোট সাহেবকে এখনই ডেকে আনছি। না না চাচা, তার দরকার নেই, আমি নিজে গিয়ে দেখা করে আসছি। ঠিক আছে, এসো। বিশাল বড় গেটটা ঠেলে তৃষা প্রবেশ করলো শ্বেতপদ্মে। তৃষার শখ করে এই বাসার রঙের সাথে মিল দিয়ে বাসার নাম রেখেছিল শ্বেতপদ্ম। এতদিন হয়ে গেল নেম প্লেট বদলানো হয়নি। নিজের বাবার শখ করে বানানো বাসাটা এখন তার চাচার। বিকেলে একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছেন নাইম শেখ। আর ফিরবে নাই বা কেন? তার মেয়ে কিছুক্ষণ আগে চরম এক খুশি সংবাদ দিল। অবশেষে তার সমস্ত পথের কাঁটা সে দূর করতে পেরেছে। এটা ভেবে নিজের মনে আনন্দকে উজাড় করে দিতে মন চাইছে বারবার, কিন্তু এখন সেটা সঠিক সময় নয়। আগে আকাশ আর রিনার বিয়ে হোক, তারপর আকাশের সমস্ত প্রপার্টি নিজের হাতের মুঠোয় চলে এলেই সে বিশাল বড় এক পার্টি দেবে। এসব ভাবতেই বেশ অনেকটাই মগ্ন ছিল তাই তৃষার আগমন তাকে বুঝতে দিল না। তৃষা চাচার সামনে দাঁড়িয়ে বলে উঠল, কেমন আছো চাচা? তৃষার কথা নাইম সাহেব বেশ চমকে গেলেন। নিজের ভাতিজিকে এই সময় অন্তত নিজের বাসায় তিনি আশা করেননি, তাই কিছুটা তুতলিয়ে বলে উঠলেন, আরে তিশা, তুই কেমন আছিস মা? তুমি আর তোমার মেয়ে যেমন রেখেছো। মানে? মানেটা খুব পরিষ্কার চাচা। আপুকে যে তুমি তোমার শিক্ষায় খুব ভালো করেই মানুষ করেছো, তা আজ আপুকে না দেখলে বুঝতামই না। ক্ষমতার লোভ তোমাদের চোখে পুরোপুরি অন্ধ করে দিয়েছে। এখনো সময় আছে চাচা, তুমি আর আপু দুজনে ভালো হয়ে যাও, নইলে আল্লাহ তোমাদের কোনোদিন ক্ষমা করবে না। এমনিতেও আমার বাবাকে তো জোর করে পথের ভিখারি বানিয়েই দিয়েছো। এবার অন্তত বাপ মা হারা ছেলেটার জীবন আর নষ্ট করো না। তিশা, বেশ অনেকক্ষণ ধরে তোর বেয়াদবি সহ্য করছি, কিন্তু আর নয়, এখনই বেরিয়ে যা আমার বাসা থেকে। তৃষা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, তোমার বাসা? চাচা, তোমার তো লজ্জা বলতে কিছু নেই। নিজের ভাইয়ের দুঃসময়ে তাকে ঠকিয়ে এই বাসাটা নিজের নামে করতে একটু তোমাকে বিবেকে বাঁধেনি? এমনিতেই আমি এই বাসায় বেশিক্ষণ থাকবো না, কারণ এই বাসাটা আমার বাবার অসহায়তার আর তোমার জুলুমের কথা বারবার মনে করিয়ে দেয় আমাকে। আর একটা কথা, আমার বাবার যে ক্ষতি তুমি করেছো, সেই ক্ষতিটা আমি আকাশের জীবনে আসতে দেব না। অন্তত আমি বেঁচে থাকতে এটা কখনো দেব না। এই বলে তৃষা বেরিয়ে গেল সেখান থেকে। নাইম সাহেব রাগে পুষতে পুষতে নিজের ফোন বের করে পরিচিত নাম্বারে ডায়াল করলো। কিছুক্ষণ পর নাইম সাহেব বলে উঠলেন, কোথায় তুমি? তাড়াতাড়ি বাসায় এসো, দরকারি কিছু কথা আছে। হারিয়াপ। রিনা, ইউ হ্যাভ অনলি 1 আওয়ার। হারিয়াপ। ওকে পাপ্পি। নাইম সাহেব ফোনটা রেখে দিলেন। কিছুতেই তিনি তার প্ল্যান ফ্লপ হতে দেবেন না। নাইম সাহেবের রুমে বসে আছে রিনা। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আব্বু, তুমি টেনশন করো না, সব আমাদের প্ল্যান মতোই হচ্ছে। আকাশকে অনেক কষ্টে তৃষার বিরুদ্ধে নিয়ে এসেছে, কিন্তু আকাশ তৃষাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে কিছুটা ক্লিয়ার করে বলছেন এখনো। তুমি তিশার থেকে দূরে থাকবে, আর আকাশকে যত তাড়াতাড়ি পারো কনভেন্স করো বিয়ের জন্য। জি আব্বু। আর হ্যাঁ, হোটেলের ছেলেটাকে বেশি বেশি টাকা দিয়ে এই শহর থেকে দূরে কোথাও পাঠিয়ে দাও। ও এখানে থাকলে সমস্যা হতে পারে। আকাশ কিংবা তিশার নজরে পড়লে আমাদের সব প্ল্যান মাটি হয়ে যাবে। ওকে আব্বু, আমি ওর সাথে কথা বলবো, বাট কিছুদিন পর। কেন?
আসলে রাসেলের সাথে দেখা করতে যাবো আব্বু। উফ, কতবার বলেছি রাসেলের সাথে এমন হুটহাট করে দেখা করবে না। বাই এনি চান্স আকাশ যদি জানতে পারে তাহলে আমরা শেষ। আব্বু কিছু হবে না, এতদিন যখন আকাশ জানতে পারেনি তাহলে এবারও জানতে পারবে না। কিন্তু এখন তোমার আকাশের পাশে থাকা জরুরি। ও তোমার জালে আটকাবে না। চিন্তা করো না আব্বু, আকাশ কিছুদিন একা থাকতে চায়। সে নাকি একটু সময় চায় তৃষাকে ভোলার, যত সব ন্যাকামি। ওকে আব্বু, আমি আসছি। যাও। নাইম সাহেব কিছুটা হলেও শান্তি পেলেন। এবার দেখা যাক ভবিষ্যৎ তাদের জন্য কি অপেক্ষা করছে। তৃষা চুপচাপ শুয়ে ভাবছে সে কি করতে পারে। তৃষা বাসায় আসার পর তার বাবা মাকে সবকিছু বুঝিয়ে বলে। সবকিছু শোনার পর তৃষার বাবা প্রচুর ভেঙে পড়েন। তৃষার মা তৃষার কথা ভেবে এক হাতে নিজের মুখে শাড়ির আঁচল চেপে কান্নাকাটি শুরু করে দেয়। তৃষা তাদের অনেক বুঝিয়ে শান্ত করতে পেরেছে। তৃষার এখন একটাই লক্ষ্য, সে যে করেই হোক নিজেকে তৃষার নির্দোষ প্রমাণ করা আর আকাশকে সেভ করা। মাঝে কেটে গেল একটা দিন। পরের দিন সকালে তৃষা বাসা থেকে বেরিয়ে পড়লো। প্রথমে তাকে হোটেল ব্লু ম্যানশনে যেতে হবে, হয়তো কোনো প্রমাণ পেয়ে যাবে। তৃষা হোটেল রিসেপশনে দাঁড়িয়ে আছে। একজন মহিলা, খুব সম্ভবত হোটেলের রিসেপশনিস্ট, তৃষারে জিজ্ঞেস করলো, ম্যাম, আমরা আপনাকে কি সাহায্য করতে পারি? আপু বলছি, আপনি কি আমাকে একটা তথ্য জানাতে পারবেন? কি তথ্য? বলছি 17ই আগস্ট আমি এই হোটেলে 207 নম্বর রুমে এসেছিলাম। সেই রুমটা কার নামে বুক করেছিল একটু বলতে পারবেন? মহিলাটি তড়িৎ গতিতে বলে উঠল, সরি ম্যাম, পার্সোনাল ডিটেলস আমরা কাউকে দিই না। আপু প্লিজ এই সাহায্যটা করুন, আমি খুব বিপদে পড়েছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কাউকে কিছু জানাবেন না, নাহলে আমার চাকরি চলে যাবে। ওকে আপু। আই লাভ ইউ বেবি। বেবি, তুমি কথা বলছো না কেন? ডোন্ট টক টু মি রিনা। একেই একেই তো তুমি আমার সাথে ঠিক মতন দেখা করতে আসো না। আর তার উপর কাল আমি তোমাকে কতবার কল করেছি জানো, কিন্তু তুমি আমার ফোন রিসিভ পর্যন্ত করলে না। বেবু, তুমি আমার উপর রেগে আছো? কি করব বলো, আকাশকে হ্যান্ডেল করতে হচ্ছিল। আর কাল আব্বু প্রচুর রেগেছিল। উফ, আকাশ আকাশ আকাশ, আই এম টায়ার্ড অফ দিস রিনা। কবে এই আকাশের চ্যাপ্টার ক্লোজ হবে? প্লিজ রাগ করো না। আগের বার তোমার সাথে 1 মাস থেকেছিলাম তো বলো। আর আকাশকে বিয়ে করে ওর সমস্ত প্রপার্টি নিজের নামে করিনি, তারপর ওকে ডিভোর্স দিয়ে আমরা বিয়ে করে নিই বেবি। রিনা, আমি তোমাকে অন্য কোনো ছেলের সাথে কিছুতেই সহ্য করতে পারবো না। উফ রাসেল বেবি, আকাশকে আমি আমার গায়ে টাচ পর্যন্ত করতে দিব না। আর এমনিতেও আমাকে সর্বপ্রথম তুমি স্পর্শ করেছ, আর কেউ করেনি। আর আকাশ, সে তো এত বছর রিলেশনশিপে আমাকে টাচ করো তো দৌড়, আমার হাতটা পর্যন্ত ধরেনি। আমার মন বলছে আকাশ এখনো তৃষাকে ভালোবাসে। তাই তুমি চিন্তা করো না, বিয়ে হয়ে গেলে ও আমাকে স্পর্শ করবে না। প্লিজ বেবি, মন খারাপ করো না। তোমার জন্য একটা গুড নিউজ আছে, আমি তোমার সাথে 2 দিন থাকবো। আকাশ জানতে পারলে? আরে বাবা, আকাশ আমাকে কিছুদিন তার কাছে যেতে বারণ করেছে। তৃষাকে বলতে তার নাকি সময় চায়। এবার তো হাসো বেবি প্লিজ। তৃষা হোটেল থেকে বেরিয়ে আকাশের বাসার উদ্দেশ্যে রওনা দিল। এক্ষুনি আকাশকে জানাতে হবে যে তৃষা তাকে মিথ্যে বলেনি। আকাশের বাসার সামনে দাঁড়াতে দারোয়ান চাচা বলে উঠল, ভাবি আপনি? আকাশ আছে? না, সাহেব তো অফিসে গেছে। তৃষা আকাশের অফিসের উদ্দেশ্যে যাবে বলে ঘুরতে এই কি যেন মনে করে চাচাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, পরশুদিন বিকালে যে ম্যাডাম এসেছিলেন তিনি কি আমি চলে যাবার পর আর এসেছিলেন? না ভাবি, আপনি যেদিন চলে যান ওই দিন উনি একটু রাত পর্যন্ত এখানে ছিলেন, তারপর চলে গিয়েছেন, আর আসেনি। ও ঠিক আছে, আমি যেখানে এসেছিলাম সেটা আকাশকে জানাবে না। আচ্ছা ভাবি। তৃষার মনে একটু সন্দেহ হলো, কারণ তৃষাকে বের করে দেওয়ার পর রিনা এখন আকাশের সাথে থাকা উচিত, নাইলে রিনা রাস্তা পরিষ্কার হবে না। সে জায়গায় সে আকাশের সাথে নেই। এটা শোনার পর মনে একটা খটকা লাগলো, তাই সে রিনাদের বাসায় এলো, কিন্তু ভেতরে ঢুকলো না। দারোয়ান চাচাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, রিনা আপু আছে? না, রিনা মামুনি তো বাইরে গেছে। কোথায় গেছে জানো? না তো। তৃষা চাচার সাথে কথা বলছিল, এমন সময় রহিম বাসা থেকে বেরিয়ে এলো। আরে রহিম, তুমি রিনা মামুনিকে নিয়ে গেছিলে না?
হ্যাঁ, কিন্তু কেন? প্লিজ একটু বলুন রিনা আপু কোথায় গিয়েছে? আসলে আপুর সাথে খুব দরকারি কথা আছে। আচ্ছা তুই মামুনিকে, রিনা মামুনি যেখানে আছে সেখানে সেরে আয় না। কিন্তু স্যার যদি কিছু বলে? আরে তুই জানিস মামুনিকে? ছোট সাহেবের ভাইয়ের মেয়ে, ওই বাসার ছোট মেয়ে, আর তুই বলছিস সাহেব বকবে। প্লিজ আমাকে একটু নিয়ে চলুন আপুর কাছে। আচ্ছা চলুন। তৃষা যেন হাতে চাঁদ পেল, মনের কোনো এক আশার কিরণ উকি দিল। হয়তো কোনো প্রুফ পেয়ে যেতে পারে। আকাশ কি করবে কিছুই বুঝতে পারছে না, বারবার শুধু তৃষার কথা মনে পড়ছে। অফিসের কোনো কাজে মন লাগাতে পারছে না। একবার ভাবছে তৃষা এমন কাজ করতে পারে না, আবার পরক্ষণে মনে হচ্ছে তাহলে রিনা আর আনা ছবিগুলো কি সবই মিথ্যে? ইস, যদি একবার তৃষা নির্দোষ প্রমাণ হতো, তাহলে আকাশের থেকে খুশি বোধে আর কেউ হতো না। রহিম তৃষাকে একটা বাংলোর কাছে নামিয়ে দিয়ে বলে উঠল, রিনা ম্যাম সাহেব এখানে নেমেছে। এর আগেও বেশ কয়েকবার রিনা ম্যাম সাহেব এখানে এসেছিল। তৃষা ব্রু কুঁচকে বলে উঠল, রিনা আপু আর এর আগেও এখানে এসেছিল? হ্যাঁ, অনেকবার এসেছিল। ম্যাম সাহেব এখানে এসে কদিন করে থাকে, তারপর আমাকে আবার ফোন করে, আমি এসে নিয়ে যাই। ও এখানে কি আপুর কোনো আত্মীয় থাকে? সেটা তো জানি না, কিন্তু একটা ছেলেকে এর আগে অনেকবার দেখেছি এই বাসাটায়। আগের বারে তো এসে তো 1 মাস ছিল এখানে। কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। আপনি যেতে পারবেন একা? হ্যাঁ আমি পারবো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, কাউকে বলতে হবে না আমি এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে ম্যাম সাহেব। এ বলে রহিম চলে গেল। তৃষা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না রিনা যে এতটা নিচু মানসিকতার হবে, তা তৃষার ধারণারও বাইরে ছিল। রিনা একটা অচেনা ছেলের বুকে মাথা রেখে শুয়ে আছে, গায়ে তাদের এক বিন্দু কাপড় নেই। ছেলেটি রিনার আঙ্গুলগুলো পেঁচাতে পেঁচাতে বলছে, ডার্লিং, আর কিছুদিন থাকো না আমার কাছে। না, তা হয় না বেবি। আকাশের ঝামেলাটা আগে মিটুক, তারপর তোমার কাছে আসবো বেবি। আকাশকে সামনে পেলে আমি খুন করব। করবা বারণ করেছে কে? ঠিক আছে, এখন আসো তো আমার কাছে, তোমাকে আরো একটু আদর করি। জানালাটা বেডের এক সাইডে হওয়ায় তৃষা রিনা এবং ছেলেটিকে খুব ভালো করে দেখতে পাচ্ছে, কিন্তু তারা পাপকর্মে এতটাই বিভোর যে আশেপাশে কি হচ্ছে তা দেখার হালেই নেই। তৃষা নিজের ফোনটা আস্তে করে বের করলো, তারপর তাদের দুজনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করতে লাগলো। ভিডিও করার সময় তার হাত একটু কেঁপেছিল। নিজের আপুর এমন মুহূর্ত ভিডিও করতে একটু খারাপ লাগলেও নিজেকে প্রমাণ করার জন্য এই ভিডিও করতেই হতো তার। একটু খারাপ লাগছে না। ভিডিওটা প্রায় শেষ করে তৃষা সেখান থেকে চলে আসার জন্য পিছনে ফিরে ঠিক তখনই রিনার বলা কিছু কথা তৃষার কানে এলো। বেবি, তুমি যে ছেলেটাকে ফিট করেছিলে না তিশার সাথে অসভ্যতামি করার জন্য, তার সাথে আমাকে কাল একবার দেখা করতে যেতে হবে। ওকে, সে নয় যাবে, কিন্তু তুমি তো বললে আমার সাথে 2 দিন থাকবে। আব্বু এক্ষুনি মেসেজ করেছে, কাল বাসায় যেতে বললো, কাজটা আগে শেষ করতে বললো। প্লিজ শোনা, রাগ করো না। ওকে। আমি জানতাম তুমি আমাকে বুঝবে। আই লাভ ইউ রাসেল। আই লাভ ইউ টু রিনা। আচ্ছা, ওই ছেলেটার সাথে কোথায় দেখা করতে যাবে? আব্বু বলল আশেপাশে কোথাও গেলে রিস্ক হয়ে যাবে, তৃষা কিংবা আকাশের চোখে পড়ে যেতে পারি, তাই আমাকে শহরের বাইরে কোনো একটা প্লেসে মিট করতে বলেছে। কোন প্লেসে? রয়্যাল তাজ রেস্টুরেন্টে। ও, আমিও যেতাম তোমার সাথে, বাট আমার একটা দরকারি কাজ আছে, তাই তোমার সাথে যেতে পারবো না জান। কাল কখন যাবে? ইটস ওকে রাসেল, আমি একা যেতে পারবো। সকাল 10টায় মিট করতে বলছি। তুমি আমার গাড়িটা নিয়ে যেও, তোমারটা আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। হুম। তৃষা আর এক মুহূর্ত দাঁড়িয়ে করলো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো সেখান থেকে। এমনিতেও এখান থেকে অনেক বেশি প্রমাণ জোগাড় করে ফেলেছে সে, আর বাকি প্রমাণের খোঁজও রিনা নিজের অজান্তেই তাকে দিয়ে ফেলেছে। এখন তাকে বাসায় ফিরতে হবে, তারপর কাল রয়্যাল তাজ রেস্টুরেন্টে যেতে হবে তাকে। পরের দিন তৃষা রেডি হলো রয়্যাল তাজ রেস্টুরেন্টে যাওয়ার জন্য, বাট সে আজ নর্মাল লুকে বের হয়নি, একটা কালো কালারের বোরকা পরে বের হয়েছে। এতে রিনা তাকে চিনতে পারবে না, আর তার কাছে প্রমাণ কালেক্ট করা অনেক সহজ হয়ে যাবে। তৃষা সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়লো নিজের বাসা থেকে। প্রায় 1 ঘন্টা 20 পর সে পৌঁছে গেল রয়্যাল তাজ রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট থেকে একটু দূরে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে লাগলো রিনার জন্য। প্রায় 15 মিনিট পর একটা ছেলে রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। তৃষা ছেলেটির দিকে বেশ ভালোভাবে তাকিয়ে দেখলো, এটা সেই ছেলেটা, সেই হোটেলের ছেলেটা।
ছেলেটা আশেপাশে কিছুক্ষণ তাকিয়ে ভিতরে ঢুকে গেল। তৃষা ভাবল রিনা হয়তো আগে থেকেই ভিতরে আছে, তাই সে আর কিছুক্ষণ অপেক্ষা করে ভিতরে ঢুকে গেল। ভিতরে গিয়ে চারদিকে তাকিয়ে দেখলো সামনের দিকে দুটো সিটের পরে একটা টেবিল সিটে ছেলেটা বসে আছে, কিন্তু রিনাকে সে কোথাও দেখতে পেল না। তৃষা ছেলেটার টেবিলের একদম পাশের একটা টেবিলে এসে বসলো। এতক্ষণ তৃষা যদি বোরকা ছাড়া অন্য কোনো পোশাকে আসতো তাহলে ছেলেটা তৃষাকে অনায়াসে চিনে ফেলতো। রিনা এখনো আসেনি, তাই তৃষার একটু সুবিধা হলো। তৃষা নিজের মোবাইলটা পার্সের সাথে হেলান দিয়ে লাগিয়ে এমনভাবে রাখলো যাতে পাশের টেবিলে সব কিছুই তার ফোনে রেকর্ড হবে, কিন্তু কেউ সন্দেহ করবে না যে তৃষা কোনো কিছু ভিডিও করছে। একটু পর রিনা এলো, এসে এই লোকটির পাশে বসে বলে উঠল, ফারুক, তুমি এই শহর থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়ো। কিন্তু কেন ম্যাডাম? পুরো প্রশ্ন নয়, আমি তোমাকে 80 লাখ টাকা দেব, শর্ত একটাই, যত তাড়াতাড়ি পারো এই শহর থেকে তোমায় চলে যেতে হবে। রাজি? ফারুক কিছুক্ষণ ভেবে বলল, ওকে ম্যাম, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কোন প্রশ্নে? আপনি আমাকে হোটেলে আপনার নিজের বোনের সাথে কাজে ব্যবহার করার জন্য এতগুলো টাকা দিলেন কেন? এটা তো আপনার বোনেরই বদনাম হবে। হোক, সেটাই তো আমি চাই, আর ও আমার সৎ বোন। তোমাকে এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই নাও, এখানে 80 লক্ষ টাকা আছে, আর এখান থেকে চলে যাওয়ার পর আমার সাথে আর কোনো দিন যোগাযোগ রাখার চেষ্টা করবে না, মনে থাকবে? জি। এখন আমি উঠব। কিছু খাবেন না? না। এই বলে রিনা সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর তৃষাও বেরিয়ে এলো সেখান থেকে। সন্ধ্যার সময় তৃষা বসে বসে সমস্ত প্রমাণ একসাথে জড়ো করলো। দুটো ভিডিও এবং কিছু ছবি একটা অরেঞ্জ কালারের এনভেলপে ঢুকালো। ঠিক সেই রকম আরও একটা কপি অন্য একটা এনভেলপে ঢুকিয়ে আলমারিতে রেখে দিল। তারপর ফোন হাতে নিয়ে কাকে যেন ফোন করলো। রিনা এবং নাইম সাহেব সকালবেলা উঠে ব্রেকফাস্ট করছিল, এমন সময় তাদের বাড়িতে পুলিশের লোক এলো। এসে নাইম সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার, আপনার আর আপনার মেয়ের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমাদের কাছে। নাইম সাহেব বেশ রেগে বলে উঠলেন, কার এত বড় সাহস আমার নামে এমন কেস করার? হঠাৎ পুলিশের পেছন থেকে একজন বলে উঠল, এতে অবাক হবার কিচ্ছু নেই চাচা, আপনার পাপের ঘরে যে পূর্ণ হয়ে গিয়েছে, এবার আপনার শাস্তি পাওয়ার পালা। পুলিশের পেছন থেকে বেরিয়ে এলো তৃষা। ওকে দেখে রিনার আগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, তোর সাহস কি করে হলো আমার আব্বুর বিরুদ্ধে মিথ্যা এলিগেশন আনার? তুই জানিস আমার আব্বু তোর আর তোর বাবার কি হাল করতে পারে? সাহসের এখনো কিচ্ছু দেখায়নি আপু, আগে আগে দেখো হোতা হে ক্যা। রিনা প্রচন্ড রেগে চিৎকার করে বলে উঠল। কি বলতে চাইছিস তুই? তৃষার পাশ থেকে পুলিশ অফিসার বলে উঠল, মানেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে মিস্টার নাজমুল শেখের কিছু প্রপার্টি পেপারস, এইগুলো কোর্ট থেকে পাস করে আনা হয়েছে। এখানে স্পষ্ট লেখা আছে নাজমুল শেখ কাউকে নিজের প্রপার্টি দেওয়ার কোনো চুক্তি স্বাক্ষর করেননি, কিন্তু একটা ভুয়া দলিল দেখিয়ে দাবি করেছিলেন নাজমুল শেখ এমন চুক্তি করেছিল যাতে লেখা আছে তিনি যদি কোনোদিন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে একমাত্র আপনি নিজেই পারেন তার প্রপার্টি কিনতে। আর তাছাড়া আপনি এই বাসে কেনার সময় কোনো টাকা দেননি, বলা যায় জোর জবরদস্তি এই বাসে আছেন আপনারা। নাইম সাহেব রেগে বলে উঠলেন, অফিসার, কি প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ অনেক কিছু আছে ভাই। নাজমুল শেখের কথায় নাইম সাহেব বেশ চমকে উঠলেন। নাজমুল শেখ ভিতরে ঢুকে বলে উঠলেন, তুই ভেবেছিলি আমি খুব দুর্বল, তাই তোর সব অন্যায় মেনে নিয়েছি, কিন্তু তুই ভুল। আমি আগে থেকে জানতাম তোর এই নোংরা কুকীর্তির কথা, কিন্তু তুই শুধুমাত্র আমার ভাই বলে এতদিন ছেড়ে দিয়েছি, কিন্তু আর নয়। তুই আর তোর মেয়ে মিলে আমার মেয়ের অনেক ক্ষতি করেছিস। তোর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি পুলিশের হাতে দিয়ে দিয়েছি। মিস রিনা, আপনার বিরুদ্ধেও আমাদের কাছে অভিযোগ আছে। আকাশ খান নামক একজন ইন্ডাস্ট্রিকে প্রতারণা করা এবং আপনার বোনকে অন্যজন দ্বারা হিমিলেট করার জন্য আপনাকেও আমরা গ্রেপ্তার করব, আর এর জন্য যথেষ্ট প্রমাণও আছে আমাদের কাছে। আর নাজমুল শেখকে ফ্রড করার জন্য এই বাসে এবং নাজমুল শেখের সমস্ত প্রপার্টি আবার তিনি ফেরত পাবেন। রিনা আর নাইম সাহেব আর কিছু বলতে পারলেন না। তাদের সমস্ত পর্দা আজ পাশ হয়ে গিয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে গেল। নাজমুল শেখ তৃষার দিকে তাকিয়ে বলল, আমার থেকে খুশি আজ আর কেউ নেই। আমি আজ সব পেয়েছি তৃষ্ণা। এবার তোর আর আকাশের মাঝে সব কিছু ঠিকঠাক হয়ে গেলেই আমি শান্তি পাব।
তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, তা হয় না বাবা। কেন মা? তুমি ভুলে গেছো কাল আমি তোমাদের কি বলেছিলাম? হ্যাঁ, কিন্তু তুই কি পারিস না সব ভুলে গিয়ে আকাশকে ক্ষমা করে আবার সুখের শান্তিতে সংসার করতে? বাবা, যেই সংসারে স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস নেই সেইখানে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। কাল যদি অন্য একজন আমার একটা ছবি এডিট করে আকাশকে দেখায়, তাহলে হয়তো দেখা গেল সে তখনও তাদেরকে বিশ্বাস করলো আর আমাকে ভুল বুঝলো। তুই যখন নিজেই চাস না আকাশের সাথে সংসার করতে, তাহলে আমি আর তোকে জোর করব না। আমি জানতাম বাপু তুমি আমাকে বুঝবে। আকাশ অফিসে বসে আছে, এমন সময় একজন লোক এসে তার কেবিনে ঢুকলো। আকাশ লোকটাকে দেখে বলে উঠল, আপনি? জি, তৃষা ম্যাডাম আমাকে এখানে পাঠিয়েছেন। আকাশ ভ্রু কুঁচকে বলে উঠল, তৃষা আপনাকে পাঠিয়েছে? হুম। আকাশ মুখের চোয়াল শক্ত করে বলে উঠল, কেন আপনাকে সে পাঠিয়েছে? আমার সাথে তার আর কোনো সম্পর্ক নেই, আর যতটুকু সম্পর্ক আছে ততটুকু কিছুদিনের মধ্যে শেষ করে দেব। আগে তার জন্যই এখানে আসা, যাতে আপনাকে বেশি ঝামেলা না করতে হয়। মানে? এই নিন ম্যাডাম, আপনার জন্য একটা পার্সেল দিয়েছেন। আকাশ একবার পার্সেলের দিকে তাকিয়ে আর একবার লোকটার দিকে তাকিয়ে পার্সেলটা খুললো। পার্সেলের ভেতরে কয়েকটি ছবি, একটা পেন ড্রাইভ আর একটা সাদা কাগজ দেখতে পেল। ছবি কটা হাতে নিয়ে দেখতেই আকাশের চোখ কপালে উঠে গেল। ছবিতে রিনাকে একটা ছেলের বাহুর মাঝে দেখা যাচ্ছে, আর একটা ছবিতে তৃষার সাথে যেই ছেলেটাকে আকাশ ছবিতে দেখেছিল সে একই ছেলের সাথে রিনাকেও একটা রেস্টুরেন্টে বসে গল্প করতে দেখা যাচ্ছে। এইসব দেখে আকাশের মাথা বো বো করছে। এবার সে তাড়াতাড়ি করে পেন ড্রাইভ বের করে ল্যাপটপের সাথে কানেক্ট করলো। ফাইল ওপেন করতে আকাশ আরেক দফা অবাক হলো। সেখানে রিনার সাথে রাসেলের অন্তরঙ্গ মুহূর্তের একটা ছোট্ট ভিডিও ক্লিপ আর পারুকের সাথে কথা বলার একটা ভিডিও ক্লিপ ছিল। সব দেখার পর আকাশ মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। এ কি করলো সে? কিছুক্ষণ পর মনে হলো ওখানে একটা সাদা খামও ছিল, তাই তাড়াতাড়ি করে সেটা খুলতে দেখলো সাদা কাগজের উপর কালো কালি দিয়ে লেখা তৃষার আবেগপূর্ণ একখানি চিঠি। প্রিয়, আপনাকে কি বলে সম্বোধন করব বুঝতে পারছি না, তাই অবশেষে অনেক চিন্তা করে ঠিক করলাম প্রিয় বলে সম্বোধন করাটা আমার পক্ষে উপযুক্ত হবে। ক্ষমা করবেন আপনার জীবনে কালো অন্ধকারের মতো এসে আপনার কিছু গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দেওয়ার জন্য। নিজের বাবাকে আরও একটু পৃথিবীর আলো দেখানোর লোভ সামলাতে না পেরে একদিন এক অসহায় মেয়ে আপনার পায়ে পড়ে ভিক্ষা চেয়েছিল কিছু টাকার জন্য। আপনি সেদিন তাকে নিরাশ করেননি, তাকে অনেক উপকার করেছিলেন। সেদিন তার বাবার অপারেশনের সমস্ত খরচ দেবার বিনিময়ে তাকে কিছুদিনের জন্য কিনে নিয়েছিলেন। সেদিনে সেই অসহায় মেয়েটা আমি ছিলাম, তাই নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। ভাগ্যিস সেই মেয়েটা আমিই ছিলাম, নাহলে আপনার মায়ের মতো মা পেতাম কিভাবে? মাত্র অল্প কয়েকদিনে আমাকে নিজের স্নেহ ও ভালোবাসা দিয়ে এটাই বুঝিয়েছিলেন যে তিনি চলে যাবার পর আপনাকে আর ওই সংসারটাকে আমাকেই সামলাতে হবে। সংসার করার লোভ এতটাই আমার মনে বাসা বেঁধে নিয়েছিল যে নিজের জীবনের চরম ভুল কাজটা একদিন আমি করেই ফেললাম। আপনাকে ভালোবেসে ফেললাম আকাশ। তাই এটাও ভুলে গেলাম যে আমাদের মতো মেয়েদের জীবনে ভালোবাসা বলে কোনো অধ্যায় নেই। আর সেখানে আমাদের সম্পর্কটা ছিল একটা ভেদহীন সম্পর্ক। শ্রীনাপুর সম্পর্কে আমি কিছুই বলবো না। যা প্রমাণ পেয়েছেন আশা করি তাকেই আপনি বুঝতে পেরেছেন রিনাপু আপনাকে নয়, আপনার সম্পত্তিকে ভালোবেসে এসেছিল এতদিন। তার যোগ্য শাস্তি এখন সে পাচ্ছে। আমার বাবাকে চিট করার জন্য আর আপনাকে মিথ্যে প্রেমের জালে ফাঁসানোর জন্য সে আর তার বাবা এখন জেলে। আপনার সাথে আমার সম্পর্ক এতটুকু পর্যন্তই ছিল। মামনিকে বলা কথা দিয়েছিলাম ত্রিনাপুর থেকে আপনাকে রক্ষা করব আর সারা জীবন আপনার পাশে থাকব। দ্বিতীয় কথাটা পূরণ না করতে পারলেও প্রথম কথাটা পূরণ করতে পেরেছি, এটা ভেবেই আমি শান্তি পাচ্ছি। আপনাকে কোনোদিন ডিভোর্সও দিতে পারবো না, কারণ আপনি মিশে আছেন আমার অস্তিত্বে। কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি কোনোদিনও আপনার জীবনে পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। ভালো থাকবেন, দোয়া রইল আমার তরফ থেকে। আপনি যাতে খুব তাড়াতাড়ি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবেন। জানি আমাকে আপনি খুঁজবেন, তাও বলে রাখি আমাকে খোঁজার বৃথা চেষ্টা করবেন না প্লিজ, কারণ আমি এই দেশ ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি। এটি আপনার এক কালো অধ্যায়। আকাশ এখন তৃষার বাবার সামনে দাঁড়িয়ে আছে। তৃষার বাবা চুপচাপ বসে আছে সোফার ওপর। আকাশ কোনো রকম মনিতা না করে বলে উঠল, তৃষা কোথায় বাবা? কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমার উত্তর এইটা নয়, তৃষা কোথায় প্লিজ বলুন।
একজন দুশ্চরিত্রা মেয়ের খোঁজ তোমাকে করতে হবে না। বাবা প্লিজ এমন বলবেন না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ও, প্রমাণ দেখার পর নিশ্চয় বুঝতে পেরেছ। নাজমুল শেখের এমন কথায় আকাশ চুপ হয়ে গেল, মাথা নিচু করে বলে উঠল, আমার অনেক বড় ভুল হয়েছে তৃষাকে অবিশ্বাস করে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তৃষা কোথায় আমাকে প্লিজ বলুন, আমি ওকে আবারও হারাতে চাই না। নাজমুল শেখ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এই ব্যাপারে তৃষ্ণা কাউকে বলতে বারণ করেছে। আকাশ তৃষার বাবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর তৃষার বাবার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, প্লিজ বাবা, আমার তৃষা কোথায়? আমি যদি দেরি করে ফেলি ওকে, আমি তাহলে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। আমাকে একবার বলুন ও কোথায়? ওকে যে আমি খুব ভালোবেসে ফেলেছি এই কদিনে। আসলে রিনার আনার প্রমাণে আমি এতটা ভেঙে পড়েছিলাম যে সত্যি মিথ্যা যাচাই করতে ভুলে গিয়েছিলাম। বিশ্বাস করুন, আমি কখনো ভাবতে পারিনি রিনা আর তার বাবা এতটা নিচু মনের মানসিকতার মানুষ। বাবা আমাকে একবার বলুন তৃষা কোথায় প্লিজ। নাজমুল শেখ এক প্রশান্তির হাসি দিয়ে বলে উঠলেন, তৃষ্ণা এয়ারপোর্টে গিয়েছে, আর 1 ঘন্টার মধ্যেই ওর ফ্লাইট কানাডা যাওয়ার। বাবা, যদি তুমি ওকে নিজের করে রাখতে চাও সারা জীবনের জন্য, তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ো। আকাশ ছল ছল চোখে মুচকি হেসে নাজমুল শেখের দিকে বলে উঠল, আমি এক্ষুনি যাচ্ছি বাবা, আর আমি আপনার মেয়েকে নিয়েই ফিরবো। এ বলে আকাশ বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টের ভিতরে একদম কর্নারে একটা সিটে তৃষা বসে আছে। চোখ থেকে অনবরত পানি পড়ছে। বারবার হাত দিয়ে পানিগুলো মোছার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু অবাধ্য অশ্রুবিন্দুগুলো পড়তেই থাকছে বাধাহীনভাবে। আর 1 ঘন্টা, তারপরই তাকে দেশ ছেড়ে, তার পরিবার ছেড়ে, আর আকাশকে ছেড়ে চলে যেতে হবে সারা জীবনের মতন। ভাবতে কান্নাগুলো আবারও দলা পাকিয়ে আসছে, কিন্তু সেটা গলা পর্যন্তই সীমাবদ্ধ থাকছে। সেগুলো এখন আর বাইরে বেরিয়ে আসছে না। আকাশ খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে, কারণ তার গন্তব্যে এখন খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, না হলে সে তার সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে ফেলবে চিরতরের জন্য। এয়ারপোর্টের সামনে গাড়ি থামিয়ে সে খুব দ্রুত গতিতে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেল। এয়ারপোর্টের ভিতরে তৃষাকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও তৃষাকে খুঁজে পেল না। আকাশের মাঝে এখন একটাই ভয় কাজ করছে, তৃষাকে সে হারিয়ে ফেলল না তো। তাড়াতাড়ি করে সে চেকিং সেন্টারে গিয়ে সেখানে থাকা একজন মহিলাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, কানাডা যাওয়ার ফ্লাইট কি টেক অফ করে নিয়েছে? ও থ্যাংক ইউ সো মাচ। এই বলে আকাশ হন্তদন্ত হয়ে আবার তৃষাকে খুঁজতে লাগলো। হঠাৎ তার নীল রঙের কুর্তি পরা একজন মেয়ের উপর নজর আটকে গেল। হ্যাঁ, এটাই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আকাশ পাগলের মতো এতক্ষণ খুঁজছিল। আকাশ উপরের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর মনে মনে আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ জানালো তার প্রিয় মানুষটিকে খুঁজে দেওয়ার জন্য। আকাশ আস্তে আস্তে গিয়ে তৃষার পাশে বসে বলতে লাগলো, একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিতে যাচ্ছিলে আমাকে? হঠাৎ চেনা মানুষের কণ্ঠ এমন একটা পরিবেশে পেয়ে তৃষা অবাক হয়ে গেল। অবাকের মাত্রাকে আরো এক কাঠি উপরে ঠেলে দিয়ে আকাশ আবারও বলে উঠল, আমাকে কি একটিবারের জন্য ক্ষমা করা যায় না তৃষা? এবার তৃষা পাশে তাকাতে হতভম্ব হয়ে গেল। আকাশ, হ্যাঁ সত্যি এটা আকাশ, কিন্তু সে এখানে কি করে এলো? তৃষা যে এখানে আছে তা আকাশের জানার কথা নয়, কারণ একমাত্র তার বাবা ছাড়া আর কেউ জানে না এই বিষয়ে। তাহলে তার সাথে এই বিশ্বাসঘাতকতা কি তার বাবাই করলো? তৃষার মনের তৈরি হওয়া প্রশ্নগুলো হয়তো কোনো উপায়ে আকাশ বুঝতে পেরে গিয়েছিল, তাই তো সে পরক্ষণে বলে উঠল, হ্যাঁ, তুমি এখানে আছো আমি এটা বাবার কাছ থেকে জানতে পেরেছি। আর এটাও জানতে পেরেছি যে তোমার এই ছোট্ট মাথায় কি ভয়ানক কুবুদ্ধি খেলা করছিল আমার থেকে সারা জীবনের জন্য দূরে সরে যাওয়ার জন্য। আকাশের কথায় তৃষা আকাশের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, এটা আমার পার্সোনাল ম্যাটার। আর আপনার লাইফ থেকে বা আমি কেন চলে যাব? আর তাছাড়াও আমি কি কোনোদিন ছিলাম আপনার লাইফে? হ্যাঁ, কিছুটা সময় ছিলাম আপনার লাইফে, কিন্তু সেই সময়টুকু আপনার জীবনের একটা কালো অধ্যায় হিসেবে ছিল। আর আজ সেই কালো অধ্যায়ের শেষ দিন, কারণ আপনাকে মুক্ত দিয়ে আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি। আপনার পছন্দ মতো কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করে নেবেন। তৃষার কথা আকাশ বেশ রেগে গিয়ে বলে উঠল, তুমি আগে বাসায় চলো। একটা ভুলের জন্য তুমি আমাকে বেশ বড়সড় শাস্তি দিতে চেয়েছিলে, আর একটু দেরি করলে তোমাকে হয়তো সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম। চলো, এক্ষুনি চলো আমার সাথে।
এ বলে আকাশ তৃষার হাত ধরে উঠে দাঁড়াতেই তৃষা এক ঝটকায় আকাশের হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলে উঠল, আমি আপনার সাথে কখনো যাব না। আর আমি আজ এই ফ্লাইটে কানাডা যাচ্ছি। আর এটাই আমার শেষ কথা। আকাশ রাগে পুষতে পুষতে বলে উঠল, তাহলে আমারও শেষ কথা শুনে নাও, তুমি কোথাও যাচ্ছ না। তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবে, আর এটাই আমার শেষ কথা। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তাই দাঁড়াও, তুমি এমনি শুনবে না। এ বলে আকাশ তৃষাকে কোলে তুলে নিল। আকাশের এমন কাজে তৃষা চেঁচিয়ে বলে উঠল, আকাশ, কি করছেন? ছাড়ুন, এটা এয়ারপোর্ট, আপনার বাসা নয়। হ্যাঁ, আমিও জানি সুইট হার্ট, এটা এয়ারপোর্ট, আমার বাসা নয়, তাই তো নিজেকে সংযত রেখেছি এখনো। এ বলে আকাশ তৃষার দিকে তাকিয়ে চোখ মারলো আর তৃষাকে নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে গেল। তৃষা নিজেকে বারবার চালানোর চেষ্টা করছে আকাশের কাছ থেকে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে সে। আকাশ তৃষাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। তৃষা এবার চিল্লিয়ে বলে উঠল, ফালতু কথা বন্ধ করুন, আর গাড়িটা থামা যাত্রী, নয়তো ফ্লাইট মিস হয়ে যাবে। আমিও দেখি তুমি কি করে কানাডা যাও। বলে আকাশ গাড়ি স্টার্ট দিল। তৃষার শত চেষ্টাকে পানিতে ফেলে আকাশ তৃষাকে নিজের বাসায় নিয়ে এলো। তারপর তৃষাকে আবার কোলে নিয়ে ভিতরে চলে গেল। তৃষা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও এখন আর সেটা করছে না, কারণ সে জানে তার সমস্ত প্রয়াসই বৃথা যাবে। আকাশ তৃষাকে বেডে বসিয়ে উঠতে যাবে এমন সময় আকাশের ফোন বেজে উঠল। আকাশ ফোনটা রিসিভ করে হাসি মুখে বলে উঠল, বাবা, আপনার মেয়ে এখন আমার হেফাজতে, কিন্তু ক্ষমা করবেন তাকে। কোনো মতেই তাকে এখন অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না, কারণ সে এখন আমার রাজ্যে বন্দিনী হয়ে থাকবে। আর যেদিন পুরোপুরিভাবে আমার রাজ্যের রানী হয়ে যাবে, সেদিন আপনার মেয়ে, নাতি আর জামাই আপনার বাসায় উপস্থিত থাকবে। ওরে বাবা, নাতি নিয়ে হাজির হতে চাইলে তো অনেক দেরি হয়ে যাবে। চিন্তা করবেন না বাবা, আশা করি খুশির সংবাদ খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। বাহ, এ তো খুব ভালো কথা। আচ্ছা, রাখছি। আপনার মেয়ের মাথা এখন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করতে হবে আমাকে। ওকে ভাই। আচ্ছা, রাখছি। আকাশ ফোনটা কেটে তৃষার দিকে তাকাতেই একটা ঢোক গিলল, কারণ তৃষার এই মুহূর্তে আকাশের দিক যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে আকাশকে সে এক্ষুনি গিলে ফেলবে। আকাশ মুখে একটা শুকনো হাসির রেখা টেনে তৃষাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তৃষা চিল্লিয়ে বলে উঠল, ছি, আপনার কি আপনার মিনিমাম কমন সেন্স নেই? বাবার সাথে কেউ এরকম ভাবে কথা বলে? ছি ছি ছি। এই এত ছেঁচে করো না তো। আমার বাসাটা তোমার ছি নামক শব্দতে ডুবে যাবে। কি? জি। উফ, আমি এক্ষুনি বাসায় যাব। হ্যাঁ, তুমি তো তোমার বাসায় আছো। উফ, আমি আমার বাবার বাসার কথা বলেছি। ও কিন্তু সেখানে তো তোমার কে যাওয়া হচ্ছে না। মানে আমি আমার বাবার বাসায় যাব, এতে আপনি বারণ করার কে? আর আমি বা যাব না কেন? হ্যাঁ, আমি তোমার অনলি ওয়ান স্বামী। সো তোমার উপর আমার অন্যদের থেকে অধিকার বেশি, তাই তোমাকে বারণ আমি করতেই পারি। এটা হলো তোমার প্রথম প্রশ্নের উত্তর। আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরের সাথে জড়িত আছে আমার প্রেস্টিজ। মানে হলো আমি এইমাত্র বাবাকে, মানে যে কিনা তোমারও বাবা আমারও বাবা, যাকে তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম যে আমি তো আর মেয়ে আর নাতির সাথেই তার বাসায় হাজির হব, তার আগে নয়। কিন্তু তুমি যদি এখন তোমার বাসায় যাও তাহলে আমার প্রেস্টিজ একদম ফিরা হয়ে যাবে, তাও আমার শ্বশুরের কাছে। তুমি বলো, তোমাকে এখন আমি কিভাবে ওই বাসায় যেতে দিই? আর তাছাড়াও আমার এখনো অনেক প্ল্যানিং বাকি আছে। আকাশ এতক্ষণ যা যা বলছিল সব তৃষার মাথার উপর দিয়ে যাচ্ছিল। এবার সে আকাশকে থামিয়ে নিজের মাথায় চাপড় মারতে মারতে বলে উঠল, এই একদম চুপ চুপ। আপনার এই বকবক আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। কেন জান, আমি কি করলাম? তৃষা এবার মাথা নিচু করে 4-5টা নিঃশ্বাস ফেলল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আপনার মতন পৃথিবীর অষ্টম আশ্চর্যের সাথে কথা বলার এনার্জি আপাতত আমার কাছে নাই। সো আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি, আমার প্রচুর মাথা ব্যথা করছে। ওকে যাও, আমি কি তোমাকে ওয়াশরুম পর্যন্ত ছেড়ে আসবো? এই বলে তৃষার দিকে আসতে নিলেই তৃষা ঝটপট আকাশের কাছ থেকে কিছুটা দূরে গিয়ে বলে উঠল, না না, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। এই বলে তৃষা তাড়াতাড়ি ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। আকাশ তৃষা যাওয়ার দিকে তাকিয়ে হা হা হু হু করে হাসতে লাগলো। তারপর হাসি থামিয়ে বলে উঠল, ক্ষমা তো তোমার আমায় করতেই হবে দৃশ্য, কারণ তুমি মিশে আছো আমার অস্তিত্বের। তৃষা বারান্দায় দাঁড়িয়ে আছে, তার নজর দূরের আকাশের দিকে হলেও মনে
তার নজর তার আকাশের কাছে আছে। কিছুক্ষণ আগের কথা মনে পড়তে তৃষার নিজেরই খুব খারাপ লাগছে। কি দরকার ছিল আকাশকে এমন কড়া কথা বলার? উফ, এইসব কথা ভাবতে তৃষার নিজের ঋণ প্রচণ্ড রাগ হচ্ছে। আকাশ তো তার কাছে বারবার ক্ষমা চেয়েছে, সে কি পারতো না আকাশকে ক্ষমা করে দিতে? এটা কি করলো সে? রাগের মাথায় আকাশকে কষ্ট দিল না তো? কিছুক্ষণ আগে তৃষা ওয়াশরুম থেকে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছিল। ঠিক তখনই আকাশ তৃষাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, হাই মিসেস আকাশ খান, আপনি পারেন না আপনার এই একমাত্র স্বামীটিকে ক্ষমা করতে? আকাশের কথায় তৃষা তার কঠিন চাহনি আয়নার মধ্যে ফেলে, যার মাধ্যমে সে আকাশকে দেখতে পাচ্ছে। আকাশের চোখের ওপর চোখ রেখে বলে উঠল, আকাশ, আপনাকে আমি একটা কথা আজ ক্লিয়ার করে বলে রাখছি, আপনি আমার কাছে আসার চেষ্টা কোনো দিনও করবেন না। আকাশ তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরে মুখে হাসির একটা চড়া রেখা টেনে বলে উঠল, কেন করব না? 100 বার করব, 1000 বার করব, যতই হোক বউ তুমি আমার, আমার অধিকার আছে তোমার ওপর। আকাশের এই শেষের কথায় তৃষা কোনোভাবে সহ্য হলো না, তাই তো আকাশকে নিজের কাছ থেকে এক ঝটকা মেরে সরিয়ে জোর গলায় বলে উঠল, কিসের অধিকার? আর কার উপর আপনার অধিকার আছে মিস্টার আকাশ খান? সম্পর্কে আমি আপনার কেউ লাগি না। আর এমনিতেও আপনি আমাকে ডিভোর্স দিতেন। আপনি শুধু অপেক্ষা করছিলেন মায়ের মরে যাবার। আর তৃষা, তৃষাকে মাঝপথে থামিয়ে আকাশ বলে উঠল, তারপর তৃষার দিকে তাকিয়ে করুণ গলায় বলে উঠল, প্লিজ এভাবে বলো না। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমাকে ডিভোর্স দিতাম, কিন্তু তাই বলে এটাও তো নয় আমি তোমার মায়ের মরে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আমি আমার মাকে খুব ভালোবাসি এখনো। তৃষা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, তাই নাকি? তো এটাও নিশ্চয়ই জানতেন যে রিনা আপুকে সহ্য করতে পারতেন না? শুধু মা নয়, ইনফ্যাক্ট বাবাও সবসময় আপনাকে রিকোয়েস্ট করতেন রিনা আপুর সাথে কোনো সম্পর্কে না জড়ানোর জন্য। কিন্তু আপনি কি শুনেছিলেন তাদের কথা? তৃষা, আসলে আমি তখন রিনাকে অনেক বেশি ভালোবাসতাম, তাই বাবা মায়ের কথায় তেমন একটা গুরুত্ব দেইনি। ও, তা এখন আপনি রিনা আপুকে ভালোবাসেন না? না, আমি শুধু তোমাকে ভালোবাসি তৃষা, ভালোবাসি, অনেক ভালোবাসি। তাই নাকি? আপনি এত তাড়াতাড়ি আমাকে ভালোবেসে ফেললেন? বাহ! রিনা আপুকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? তৃষা, আমি উপলব্ধি করতে পারছি আমি রিনাকে কোনোদিনই ভালোবাসিনি। রিনা শুধু আমার জীবনের একটা মোহ ছিল, আর কিছু নয়। কিন্তু আমি এতটুকু বলতে পারি, এর কতদিনে তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ তৃষা, ভালোবাসি। কিছুদিন পর আপনার অন্য কোনো মেয়েকে ভালো লাগবে না, আর আমার কাছে এসে এটাও বলবেন না যে আমিও আপনার লাইফের একটা মোহের অংশ ছিলাম। তার কি গ্যারান্টি দিতে পারবেন আপনি? তৃষা, এমনটা বলো না প্লিজ। তৃষা, তুমি আমার জীবনের মোহ নয়। আসলে কি জানেন তো, আপনার মতন একজন মানুষ কাউকে ভালোবাসতেই পারে না। আপনি শুধু নিজের স্বার্থ বোঝেন। শুধুমাত্র আপনার জন্য আপনার বাবা মারা গিয়েছে, আর শুধুমাত্র আপনার জন্য আজ মাও আমাদের ছেড়ে চলে গিয়েছে। এরপরেও কি করে বলবেন আপনি কাউকে ভালোবাসেন? আকাশ তৃষার একদম কাছে এসে তৃষাকে শক্ত করে নিজের কাছে মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, হোয়াট রাবিশ তৃষা, তখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। আমি তখন বাবা মার কথা শুনিনি, কিন্তু এইটা তো নয় তাদের মৃত্যুর জন্য আমি দায়ী নেই। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, আর মা তো ক্যান্সারের জন্য মারা গিয়েছে, তাহলে এতে আমার দোষ কি? দোষ আছে আকাশ, দোষ আছে। সবথেকে বেশি দোষ আপনার। আপনি এটাই জানতেন যে আপনার বাবা ব্রেন স্ট্রোক হয়েছিল, ঠিকই, কিন্তু এটা কি জানতেন কেন বাবা ব্রেন স্ট্রোক হয়েছিল? আপনার জন্য। বাবা জানতে পেরে গিয়েছিলেন রিনা আপু আর চাচার কথা, তাই তিনি চাননি আপনি রিনা আপুর মতন একজন মেয়ের সাথে নিজের বাকি জীবনটা কাটান। তাই আপনাকে অনেকবার দেশে ফিরিয়ে আনার ট্রাই করেছিলেন, কিন্তু আপনি আসেননি। এই চিন্তাই বাবাকে কুড়ে কুড়ে খেত প্রতিনিয়ত। আর একদিন এই চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোকে তিনি মারা যান। আর মা তো আপনার চিন্তায় খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। তাই তো এই ভয়ঙ্কর রোগ কখন যে তার শরীরে বাসা বেঁধেছিল সে জানতেই পারেনি। এইসব মা নিজে আমাকে বলেছে। এবার বলুন তো আকাশ, কে বেশি স্বার্থপর? বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। বাবা যখন অতবার বলেছিলেন, তখন আপনার উচিত ছিল অন্তত একবার বিষয়টি খতিয়ে দেখার। জীবনে কাউকে বিশ্বাস এতটাও করবেন না যাতে সে আপনার ক্ষতি করার একটা সুযোগ পেয়ে যায়। তৃষার কথা শুনে আকাশ স্তব্ধ হয়ে গেল। তার আজ কোনো কথা বলার ভাষা নেই। নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান মনে হচ্ছিল তার। আকাশ একবার ছল ছল চোখে তৃষার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে উঠল,
তৃষা সত্যি বাবা মা আমার জন্য মারা খেয়েছে? না না, এ হতে পারে না। এই বলে আকাশ রুম থেকে বের হয়ে গিয়েছিল আর আসেনি এখানে। কথাগুলো মনে পড়তেই তৃষার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আকাশের নম্বরে অনেকবার কল করেছে সে, কিন্তু প্রতিবারই ফোন সুইচ অফ বলছে। তৃষার এবার টেনশন হচ্ছে। সারা রাত আকাশের টেনশনে তৃষা একটুও চোখের পাতা এক করতে পারেনি। সকালবেলা তৃষা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখলো আকাশ চলে এসেছে। আকাশের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে, মুখটা প্যাকাশে হয়ে গিয়েছে। দেখে বোঝা যাচ্ছে সারা রাত অনেক কান্নাকাটি করেছে সে। তৃষা কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আকাশকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তৃষা তাড়াতাড়ি করে নিচে নেমে গেল আকাশের জন্য ব্রেকফাস্ট বানাতে। আকাশ কাল রাতে কিছুই খায়নি। তৃষা ঝটপট করে রুটি আর ভাজি বানিয়ে ফেললো। আকাশের জন্য কফি নিয়ে উপরে উঠতে যাবে এমন সময় দেখলো আকাশ অফিস ড্রেস পরে নিচে নামছে। আকাশকে ফর্মাল গেটআপে দেখে তৃষা জিজ্ঞেস করলো, আপনি অফিসে যাবেন? হুম। আচ্ছা, ব্রেকফাস্ট বানিয়েছি, খেয়ে নেবেন, চলুন। আমার খিদে নেই, আমি খেয়ে এসেছি। মিথ্যে বলবেন না, আমি জানি আপনি কিছু খাননি, প্লিজ খাবেন, চলুন। আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে আকাশ তৃষাকে আর কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেল। তৃষা এবার কান্না পাচ্ছে। কেন যে সে আকাশকে বলতে গেল কথাগুলো? যদি আকাশের কিছু হয়ে যায় তাহলে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। ছাদের একপাশে দাঁড়িয়ে আকাশে সজ্জিত তারাগুলোর দিকে একদানে তাকিয়ে আছে আকাশ। নিজেকে এই মুহূর্তে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে তার, কিন্তু সে নিরুপায়। আত্মহত্যা করে যে মহাপাপ, যদি এইটা পাপ কার্য না হতো তাহলে সে নিজেকে এতক্ষণে শেষ করে দিত। এই জীবন রেখে কি লাভ তার, যে জীবনে তার বাবা মার হত্যাকারী হিসেবে আখ্যায়িত হয়েছে? সেই জীবন না রাখাই ভালো। বেশ অনেকক্ষণ পর আকাশ আসছে না দেখে তৃষা গুটি গুটি পায়ে ছাদে এসে দেখলো আকাশ উপরের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন। আস্তে করে আকাশের পাশে এসে দাঁড়িয়ে আলতো করে আকাশের কাঁধে নিজের হাত রাখলো। এতক্ষণ গভীর চিন্তায় মগ্ন ছিল আকাশ। হঠাৎ কাঁধে কারো কোমল স্পর্শ পেয়ে ঘুরে তাকালো। তৃষাকে এক পলক দেখে আবার পুনরায় নিজের নজর ঘুরিয়ে ফেলল। তৃষা আকাশের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে উঠল, সরি আকাশ, আমি আপনাকে হার্ট করতে চাইনি। আসলে তখন আমার মাথা গরম ছিল, তাই আপনাকে ওসব উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। আকাশ একটা মলিন হাসি দিয়ে বলে উঠল, জানো তো তৃষা, রাগের বশে মানুষ তার নিজের মনের কথা বলে, আর সেটা সবসময় সত্যি কথাই বলে। আর তুমি ক্ষমা যে কেন চাইছ? তোমার জন্যই তো আমি জানতে পারলাম যে আমি নিজের অজান্তে দুটো মানুষের প্রাণ কেড়ে নিচ্ছি। তৃষা এবার কাঁদো গলায় বলে উঠল, প্লিজ আকাশ, এমন করে বলবেন না, আই এম সো সরি। আকাশ কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, তৃষা, তুমি আমার কাছে প্লিজ ক্ষমা চেও না। তোমার জন্যই আমি আমার জীবনের সত্যগুলো উপলব্ধি করতে পেরেছি। আর সত্যি তো, কিছুদিন পর অন্য কোনো মেয়েকে মোহে ধরলে তোমাকে আমি আমার জীবনের একটা শুধুমাত্র ভুল হিসেবে ভুলে যেতাম। আর এমনিতেই এমন নিকৃষ্ট মানুষের সাথে তোমার না থাকাই ভালো। সামনে তোমার ব্রাইট ফিউচার পড়ে রয়েছে। নিজেকে এস্টাবলিশ করার জন্য তুমি আবার স্টাডি শুরু করো। নিজের জীবনকে বেঁধে রেখো না চার দেওয়ালের মধ্যে। আর সত্যি কথা বলতে, আমি একটা ডিসিশন নিয়েছি, আশা করি তোমারও একই মত হবে। আসলে তৃষা, আমি সত্যি বুঝতে পারছি না আমি তোমাকে ভালোবাসি কিনা। দেখো, এতদিন আমি রিনাকে ভালোবাসতাম, পরে উপলব্ধি করতে পারলাম রিনা আমার জীবনের একটা মোহ মাত্র। তাই আমি চাই না আবারও ভালোবাসা ভেবে কোনো মোহে জড়াতে। এমনিতে আমার মতো মানুষদের জীবনে ভালোবাসা বলতে কিছুই নেই, যা আছে তা কেবল স্বার্থ। অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল তোমাকে তোমাদের বাসায় ছেড়ে আসবো। এ বলে আকাশ হন হন করে নিচে নেমে গেল। এতক্ষণ সে সামনের দিকে তাকিয়ে তৃষাকে কথাগুলো বলছিল। তৃষার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তার নেই, কিন্তু যদি সে একবার তৃষার দিকে তাকাতো তাহলে বুঝতে পারতো তার নেওয়া ডিসিশনে তৃষা কতটা ভেঙে পড়েছিল। আকাশের কথাগুলো শুনে তৃষা কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। অবাধ্য অশ্রুগুলো বারবার চোখে থেকে বেরিয়ে আসছে। তৃষার কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছে না। আস্তে আস্তে করে রেলিং ধরে নিচে নেমে এলো সে। রুমে ঢুকে দেখলো আকাশ নেই। তৃষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচে বসে পড়ল। ভবিষ্যতে কি হতে চলেছে তৃষার পরিণতি? বেশ অনেক রাত করে তৃষা ঘুমিয়েছে। কাল রাতে আকাশ আসেনি এ ঘরে। পরের দিন সকালে আকাশ হন্তদন্ত হয়ে রুমে এসে তৃষার সামনে দাঁড়িয়ে বলে উঠল, তাড়াতাড়ি রেডি হও, তোমাকে ছেড়ে অফিসে যেতে হবে। তৃষার করুণ চোখে আকাশের দিকে একবার তাকালো। উস্কো খুস্কো চুল,
পাংশুটের চেহারা আকাশকে একেবারে বিধ্বস্ত লাগছে। তৃষার চাহনি উপেক্ষা করে আকাশ বলে উঠল, কুইক তৃষা কুইক, আই এম সো লেট। তৃষা আর কিছু না বলে ফ্রেশ হয়ে নিল। আকাশ অফিস ড্রেস পরে তৃষাকে জিজ্ঞাসা করলো। ব্রেকফাস্ট করবে না? তৃষা অভিমানী কণ্ঠে বলে উঠল, না, তার কোনো দরকার নেই। এমনিতেই আপনি আমাকে অনেক উপকার করেছেন। আকাশ তৃষার দিকে একবার তাকিয়ে বলে উঠল। আমি নিচে ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। আকাশ চলে যাওয়ার পর তৃষা একবার রুমটাকে ভালো করে দেখে নিল। হয়তো তার আর কোনোদিনও এই রুমটা দেখা হবে না। আকাশ নিচে গাড়ির সামনে দাঁড়িয়ে তৃষার জন্য অপেক্ষা করছিল। তৃষাকে নিচে নামতে দেখে গাড়িতে উঠে পড়ল সে। তৃষাও এসে আকাশের পাশে এসে বসলো। আকাশ আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর তৃষাদের বাসার সামনে এসে গাড়ি থামলো। তারপর তৃষাকে বলল, যাও, তোমার বাসা এসে গিয়েছে। তৃষা আকাশকে কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে নিজের বাসার ভেতরে চলে গেল। আকাশ ছল ছল চোখে তৃষার যাওয়ার দিকে তাকিয়ে নিজের গাড়ি স্টার্ট দিল। তৃষাকে এই মুহূর্তে নিজের বাসায় দেখে নাজমুল সাহেব প্রচণ্ড পরিমাণে অবাক হলেন। জামাইয়ের সাথে কিছুদিন আগে কথা হয়েছিল তার, তখনও সে তাকে জানিয়েছে খুশির খবর নিয়েই তারা এ বাসায় আসবে। তাহলে কি সেই নানা হতে চলেছে? নাজমুল শেখ বেশ হাসি খুশি মুখ করে তৃষাকে কিছু বলবে তার আগে তৃষা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। মেয়েকে এমন কাঁদতে দেখে নাজমুল শেখ প্রচণ্ড পরিমাণের অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি রে, কি হলো? আরে বলবি তো কি হলো? এমনভাবে কাঁদছিস কেন? ধুর, এত দেখছি মহা মুশকিল। জামাই বাবাজি আমার খুশির সংবাদ দিতে গিয়ে দেখছি দুঃখের সংবাদ দিয়ে ফেলেছে। নাজমুল সাহেবের শত প্রশ্ন এড়িয়ে তৃষা উপরে চলে গেল নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো অনেকক্ষণ ধরে। তার চেপে রাখা কষ্টগুলো অশ্রুবর্ষণের আকারে বাইরে নির্গত হচ্ছে। নাজমুল সাহেব এবং তার স্ত্রী শত চেষ্টা করেও সেই দিন তৃষার রুমের দরজা খুলতে পারেননি। এদিকে আকাশকেও ফোনে পাচ্ছে না তারা। প্রায় 1 মাস হয়ে গেল তৃষা নিজের বাবার বাসায় আছে। একবারও আকাশ তার খোঁজ নেয়নি। তৃষার মনেও এক চাপা অভিমান জেঁকে বসেছে। সেও ঠিক করে নিয়েছে আর কোনোদিনও আকাশের সাথে যোগাযোগ রাখবো না। না হয় সে রাগের মাথায় আকাশকে 2-4 কথা শুনিয়ে দিয়েছে, তাই বলে সরাসরি তাকে তার বাবার বাসায় দিয়ে আসবে। আবার এতদিন হয়ে গেল একবারও ফোন করেনি। কি ভেবেছে নিজেকে? করবো না তো ফোন, আমিও করবো না। এ কয়দিন তৃষা কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি। সব সময় চুপচাপ ঘরে বসে থাকতো আর রাতের বেশিরভাগটাই ব্যালকনিতে বসে দূর আকাশের দিকে তাকিয়ে থাকতো অনেকক্ষণ। তৃষার চেহারায় বেশ পরিবর্তন এসেছে এই কয়দিনে। আগের থেকে অনেক রোগা হয়ে গিয়েছে, চোখের নিচে কালি। এ বাসায় কেউ তার মুখে এক টুকরো হাসি দেখেনি এই 1 মাসে। তৃষাকে তার বাবা অনেকবার জিজ্ঞেস করেছে সে আকাশের সাথে তার কি হয়েছে, কিন্তু প্রতিবারই তৃষা নিশ্চুপ থেকেছে। প্রতিদিনের মতো আজও তৃষা ব্যালকনিতে বসেছিল। হঠাৎ করে অনুভব করলো তাকে কেউ পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। পেছনের উপস্থিত ব্যক্তিটিকে দেখার জন্য নিজের মাথাটা ঘোরানোর চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই ঘোরাতে পারছে না সে। তৃষা বারবার পিছনে থাকা ব্যক্তিকে দেখার চেষ্টা করছে, কিন্তু তা কিছুতেই সম্ভব হচ্ছে না। পিছনের ব্যক্তিটি খুব শক্ত করে তৃষাকে নিজের সাথে চেপে রেখেছে। হঠাৎ তৃষা অশ্রুবিন্দু স্পর্শ নিজের কাঁধে উপলব্ধি করলো সে। এবার নিজের সমস্ত শক্তি দিয়ে তার হাত জোড়া নিজের কোমর থেকে সরিয়ে সামনের তার দিকে তাকাতে তৃষা অবাক হয়ে গেল, কারণ সে ব্যক্তি আর কেউ নয়, আকাশ নিজেই। এই মুহূর্তে আকাশকে নিজের রুমে কখন আশা করেনি তৃষা, তাই বেশ কৌতূহলী দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি এখানে কি করছেন? তৃষার কথায় আকাশের কোনো ভাবান্তর হলো না। উল্টে তৃষাকে নিজের কাছে এনে আবার জড়িয়ে ধরলো তাকে। আকাশের এমন কাজে তৃষা প্রচণ্ড রাগ হলো। তাকে এতদিন কোনো খোঁজ খবর নেয়নি, তার আবার আজ হঠাৎ করে এসে এমন আদিক্ষেতা করা তৃষার মোটেও পছন্দ নয়। তাই বেশ রেগে বলল, কি হচ্ছেটা কি? আপনি এখানে কি করছেন আর আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? তৃষার কথায় আকাশ কিছুক্ষণ চুপ থেকে মৃদু কণ্ঠে বলে উঠল, তৃষা, তুমি আমার মোহ নই। কথা শুনে তৃষা চুপ হয়ে গেল। আকাশ আবার বলতে লাগলো, তৃষা আমার মোহ ছিল, তাই তো ওকে ছাড়া থাকতে আমার কষ্ট হতো না। ও একদিন ফোন না করলে আমার দম বন্ধ হয়ে যেত না। কিন্তু তুমি আমার মোহ হতেই পারো না। তোমাকে ছাড়া এই 1 মাস আমার
মৃত্যু যন্ত্রণার সমান ছিল। বিশ্বাস করো, দম বন্ধ হয়ে আসতো শুধু একটিবার তোমার আওয়াজ শোনার জন্য। বারবার মনে হচ্ছিল তোমার কাছে, বারবার একটিবার ছুটে আসতে, কিন্তু তোমার কাছে করা অন্যায় মনে হতেই আমি নিজেকে সামলে নিয়েছি। আমি আমি সত্যি বলছি তৃষা, ভালোবাসি, অনেক ভালোবাসি। আই কান্ট লিভ উইথ হাউ ইউ। আকাশের কথা শুনে তৃষার চোখে অজান্তে পানি টলমল করছে। আকাশ যখন কথাগুলো বলছিল তখন তার গলা ধরে আসছিল। তৃষা কিছুটা অভিমানী সুরে বলে উঠল, ও আমাকে এতটাই ভালোবাসেন যে এই 1 মাসে একবারের জন্য আমার খোঁজও নিলেন না, তাই না? কে বললো তোমার খোঁজ নিইনি? প্রতিদিন তোমার খোঁজ নিয়েছি। তোমার খোঁজ না নিলে কার খোঁজ দিব? এই জীবনে তুমি ছাড়া কে আছে আমার? মিথ্যে বলছেন। কই, আপনি তো আমাকে একবারও ফোন করেননি। আকাশ মুচকি হেসে বলে উঠল, তোমাকে ফোন না করলে তোমার খোঁজ দেওয়া যাবে না বুঝি? বাবাকে প্রতিদিন ফোন করতাম, আর প্রতিদিন তার কাছে তোমার খোঁজ নিতাম। আর যখন করে তোমাকে দেখতে মন চাইতো তখন চুপি চুপি তোমার রুমে এসে তোমাকে দেখে যেতাম। অবশ্যই এর সম্পূর্ণ ক্রেডিট আমার শ্বশুরমশাইয়ের। উনি না থাকলে এত কিছু কোনোদিনই সম্ভব হতো না। ও, তার মানে বাবা সবকিছু জানতেন। তুমি ছাড়া সবাই জানতো। আপনি তাহলে এত দেরি করে কেন এলেন? আসলে নিজেকে কিছুটা সময় দিতে চেয়েছিলাম। বাবা মায়ের কথা জানার পর নিজেকে খুব নিকৃষ্ট সন্তান মনে হচ্ছিল। তুমি ভেবেছিলে তোমার উপর রাগ করে আমি তোমাকে এখানে রেখে দিয়েছি, কিন্তু এটা সত্যি নয়। আসলে আমি নিজেকে কিছুটা স্পেস দিতে দেখলাম আমি সত্যি তোমাকে ভালোবাসি কিনা। কারণ সেদিনের বলা কথা, তোমার সবকিছু সত্যি ছিল। আর তুমি যদি সত্যি আমার মোহ হতে, তাহলে তোমার জীবন নষ্ট করার আমার কোনো অধিকার ছিল না। আর এখন তোমাকে আপন করে নিতে আমার কোনো আপত্তি নেই। আমি যাব না আপনার সাথে। তৃষার কথা শুনে আকাশ কিছুটা রেগে তৃষাকে সামনের দিকে ঘুরিয়ে বলে উঠল, চুপ, একদম চুপ। যাবে না মানে? তুমি জানো এই 1 মাস শান্তিতে নিজের চোখের পাতা এক করতে পারিনি, আর তুমি বলছো যাবে না? তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। এই বলে তৃষাকে কোলে তুলে নিল। তৃষা চেঁচামেচি করে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু আকাশের শক্তির কাছে এসে পেরে উঠল না। আকাশ তৃষাকে গাড়িতে তুলে গাড়ি স্টার্ট দিল। কি ভেবেছিলে চিৎকার করে তুমি বেঁচে যাবে? আকাশ খান এত কাঁচা কাজ করে না। আমি বাবাকে আগে থেকে বলে রেখেছি যে আমি তার মেয়েকে নিতে আসবো। আমার শ্বশুর মশাই অনেক স্মার্ট। তিনি মনে হয় আগে থেকে জানতে পেরেছিলেন যে তার নিজের মেয়ে নিজে পায়ে যাবে না, তার জামাইকে নিয়ে যেতে হবে। তাই মনে হয় তিনি বাইরে বের হয়নি। তৃষা আকাশের দিকে কটমট চোখে তাকিয়ে রইল। আর আকাশ মুচকি হেসে গাড়ি চালাতে মনোযোগী হলো। সব বাসার সামনে এসে আকাশ তৃষাকে গাড়ি থেকে নামিয়ে তৃষার চোখে সাদা কাপড় বেঁধে দিল। আরে আরে, কি করছেন? আকাশ তৃষার ঠোঁটে আঙুল দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, ইস, চুপ, আমার ওপর বিশ্বাস আছে। তৃষা কিছু না বলে মাথা নাড়ালো, যার অর্থ হলো হ্যাঁ, সে বিশ্বাস করে আকাশকে। আকাশ তৃষাকে নিয়ে রুমে এলো, তারপর তার চোখের বাঁধন খুলে দিল। তৃষা চোখ খুলে তাকাতেই অবাক হয়ে গেল। পুরো রুম ব্লু হোয়াইট রোজ আর ক্যান্ডেল দিয়ে সাজানো। হোয়াইট বেডশিটের উপর ব্লু রোজ দিয়ে সাজানো হয়েছে। তৃষার ফেভারিট কালার এইটা। পুরো রুমটা খুব সুন্দর লাগছে দেখতে। আকাশ তৃষাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, ভালো লেগেছে। খুব সুন্দর লাগছে। আকাশ তৃষাকে সামনে ঘুরিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে তৃষার সামনে একগুচ্ছ গোলাপ ফুল ধরে বলে উঠল, তৃষা, আমি জানি তোমার সাথে আমি খুব বাজে ব্যবহার করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এসবের জন্য আমি ক্ষমা চাইব না কোনোদিন, কারণ তোমার সাথে যে অন্যায় করেছি তার অন্যায় হয় না। তবু তোমাকে বলবো, এসব কিছু ভুলে যে আমরা কি আমাদের জীবন নতুন করে শুরু করতে পারি না? তোমার অনুমতি নিয়ে আমি তোমার সাথে একটা নতুন অধ্যায় শুরু করতে চাই। সমস্ত অতীত ভুলে তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। ভালোবাসি তৃষা, তুমি মিশে আছো আমার অস্তিত্বে। তোমাকে ছাড়া আমার জীবন অস্তিত্বহীন। প্লিজ এবারে আমাকে ফিরিয়ে দিও না। টু লাভ মি। আকাশের কথা শুনে তৃষা কেঁদে ফেলল। কাপা কাপা হাতে আকাশের হাত থেকে গোলাপ ফুলগুলো নিয়ে বলে উঠল, হ্যাঁ আকাশ, আই লাভ ইউ টু। তৃষার কথায় আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। উঠে দাঁড়িয়ে তৃষাকে শক্ত করে জড়িয়ে সেও কেঁদে ফেলল। কিন্তু আজকের কান্না সুখের কান্না, কোনো কষ্টের নয়। কিছুক্ষণ পর তৃষা আর কাছ থেকে সরে এসে
তারপর দুটো গালে নিজের দু হাত দিয়ে চেপে ধরে বলে উঠল, তৃষা, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে আমাকে? কি? একটা ছোট্ট তৃষা চাই, দেবে আমাকে? প্লিজ বলো, দেবে আমাকে? তৃষা লজ্জায় আকাশের বুকে মুখ লুকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আকাশ তৃষাকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। আজ তাদের ভালোবাসার রাত। আজ দুটো দেহের সাথে দুটো মনের মিলন হবে। তাদের মাঝে সমস্ত দূরত্ব আজকের রাতে শেষ হয়ে যাবে। 4 বছর পর। কি হয়েছে আরো? কাঁদছো কেন? কি তোমার আম্মুর এত বড় সাহস? দাঁড়াও, এক্ষুনি বকে দিচ্ছে। তৃষা, কি হচ্ছে? এত চিৎকার করছো কেন? তুমি কোন সাহসে আমার মেয়ের গায়ে হাত তুলেছ? মানে? ও, আমার নামে আপুর কাছে নালিশ করা হচ্ছে? দাঁড়া, তোকে তুমি আপুই। তৃষা, ওহো, নিজের মেয়ে খাবে না তার বেলা কোনো দোষ নেই, আর আমি বকলেই তখন দোষ হয়ে যায়। আমি আর থাকবো না এই বাসায়। তাহলে তোলে দাও নানুল বাতাই। হ্যাঁ ঠিক বলেছে আমার মেয়ে। আচ্ছা আরো, তুমি একটু বাইরে যাও তো, আমি তোমার আম্মুকে একটু বকে দিব। ওকে আব্বু। আরশি চলে যেতে আকাশ তৃষাকে জড়িয়ে ধরল। আর আদিক্ষেতে দেখাতে হবে না, হ্যাঁ? কেউ আমাকে ভালোবাসে না। তাই নাকি? তাহলে আসো, তোমাকে ভালোবাসি। না না, সবসময় শুধু অসভ্যতামি। ওই দেখো, ভালো না বাসলে বলবে যে কেউ তোমাকে ভালোবাসে না, আবার ভালোবাসলে বলবে আমি সারাদিন অসভ্যতামি করি। কি জ্বালাতন! অনেক হচ্ছে, বাচ্চারও। ম্যাডাম, এখন তো আপনাকে ছাড়া যাবে না। মানে কি? আরো বাইরে আছে। সেই জন্যই তো আরোকে তার নানু বাড়ি দিয়ে আসবো, যাতে সে তার ভাইয়ের আশায় কোনো বাধা না দেয়। মানে? মানে কিছু না, এখন আমাকে একটা পাপ্পি দাও। অসভ্য লোক। হাজবেন্ডরা অসভ্য না হলে হবে না শোনা। আরো তুই? আকাশ পিছনে তাকাতে তৃষা ধাক্কা মেরে ছুটে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে উঠল, বেশ হয়েছে, এবার নিজের আঙুল চুষো। এই বলে বেঞ্চি দিয়ে চলে গেল। আর আকাশ তৃষার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল, যাবে কত দূর? তুমি বা আমার অস্তিত্বের সাথে মিশে গিয়েছ অনেক দিন আগে।